আমি খুব সাধারণ আপনাদের মতো বসে থাকতাম, এখন অনারেবল হয়ে গেছি, এরপর অনারেবল না লিখলে আমি অত্যন্ত বাধিত হব। আমি শুরু করার আগে দুটো একটা আমার মনে হয় যে ইদানিং একটা কথা উঠেছে, আমাদের পতিত স্বৈরশাসক, আমাকে একটা কোট করছেন, পতিত স্বৈরশাসক, আমি কথিত বলি, পতিত স্বৈরশাসক, ফলেন স্বৈরশাসক, একটা আমাকে একটা খুব মিসকোট করছেন, যে বিকজ হয়তো আমাদের যে আমি যখন কথা বলি তখন আমাদের মিডিয়া কতটুকু নেয় জানি না। আমি যখন প্রথম পর্যায়ে হোম মিনিস্ট্রিতে ছিলাম, মানে হোম মিনিস্ট্রিতে ছিলাম, তখন আমি তার আগেও আমি একটা কথা বলেছি, তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বিফোর আই ওয়াজ ইন্ডাক্টেড অ্যাডভাইজার, যে আমাদের পুলিশকে মানবীয় থেকে দানবীয় বানানো হয়েছে। তাদের হাতে দেওয়া আছে 7.62 রাইফেল, যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায়, ইট ইজ দ্যাট। 7.62 রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের, আমি দেখেছি একটা ছেলের এখানে লেগেছে, পুরো হাত ভেঙে চলে গেছে, হি ওয়াজ এমপিউটেড। সেই কথাটা আমি বলেছি, যে আমি বলেছিলাম এই পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে, এইটা প্রথম আমি তদন্ত করব, হাউ ইট কেম। এমনকি আমি এই কথা বলেছিলাম যে ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি, দে ওয়ার পার্ট অফ পুলিশ, আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম। কিন্তু আমাকে কোট করা হয়েছে, কোথার থেকে আসছে এই রাইফেল আমি জানি না। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট দি থিং আই সেড। কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর, এবং সেই রাইফেল পুলিশের নামে কিভাবে সিভিল পোশাকের লোকজনের কাছে গিয়েছে, হু কিল্ড মার্সিলেসলি আমাদের ইয়াং জেনারেশনকে, এ কথা আমি বলেছিলাম। 4 তারিখে আমি একটা কথা বলেছিলাম, যদি আমি থ্যাংক ইউ ফর ইয়াং পিপলকে আমি ধন্যবাদ জানাই, আমার 4 তারিখের 5 তারিখে যদি না হতো তাহলে আই ওয়াজ চার্জ, আমি একা না, আমার সাথে যারা ছিল, উই ওয়ার চার্জ ফর সেডিশন। অ্যান্ড ইউ নো হোয়াট সেডিশন ইজ, যে আমরা আর্মিকে রিভোল্ট করার জন্য কথা বলেছি। ইউনো, যারা শুনেছেন তারা জানেন। এই বিষয়টি আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছিলাম। আমার সাংবাদিক ভাইয়েরা, আমি সবাইকে চিনি, তারপরেও মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় আমি চিনি না তাদেরকে। মতিন চলে গেছে নাকি? মতিন কোথায়? সো হিজ হেয়ার, ওই কোনায় বসে আছে। যাই হোক, মানে এইটা আমার একটা ক্লারিফিকেশন ছিল। আমি চান্স পাই না, আমি আজকাল ক্যামেরার সামনে খুব কম আসি, আমার পিআরও দিয়ে কথা বলাই। তো আমি আশা করি যে আমাকে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু নেই। আমি আবার বলছি যে পুলিশের হাতে এই রাইফেলগুলো কারা দিয়েছে, কখন দিয়েছে, ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড। যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি সেই সময়। অ্যান্ড 7.62 ইজ মারাত্মক রাইফেল হুইচ ইজ গিভেন টু দি আর্ম ফোর্সেস অ্যালোন এবং বর্ডার গার্ডকে, বিকজ দ্যাট কিলস পিপল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আশা করি পরিষ্কার করেছি, এবং টেকনিক্যাল কেউ যদি জানতে চায় আই উইল টেল দেম হোয়াট ইট ইজ। অনেক কথা হয়েছে এগুলো নিয়ে, আমি খুব বেশি কথা আর বাড়াবো না। এভরিবডি হ্যাজ গিভেন আ ভেরি সলিড সলিউশন। আমার একটা লেখা হয়তো কালকে বা পরশু বেরোবে আমাদের সময়তে, এবং সেখানে পুরো আমার দেওয়া আছে যে আমার মতামতে হাউ ইট শুড বি। এটা আবার অত অন্য কোনো পত্রিকাও আসতে পারে। সেখানে আমি 3টি স্তরের কথা বলছি। আমি সিলেকশন অফ ইলেকশন কমিশনের কথা বলছি, অনেক কথা বলছি না। সেখানে 3টি স্তরের কথা বলেছি। প্রথম স্তরে আপনারা যেগুলো আলোচনা করলেন, একটি কমিটি হবে যেখানে সিভিল সোসাইটি থাকতে পারে, যেখানে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশন থাকতে পারে, এবং কিছু অফিসিয়াল থাকতে পারে। যেমন আমি বলেছি ক্যাবিনেট সেক্রেটারি শুড হেড দ্যাট, এবং এখান থেকে সাধারণ নামগুলো পাওয়া যাবে। এটা আপনি এখন পেপারে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে পান, অথবা টেলিভিশন থেকে পান, যেটা বলেছেন। ধরুন 500-100 নাম আসলো, বা আপনারা দিলেন, সেইগুলো কত ক্রাইটেরিয়া, আমি ক্রাইটেরিয়া দিয়েছি, মিনিমাম বৎসরবিধি ক্রাইটেরিয়া। সেই ক্রাইটেরিয়ার অনুযায়ী তারা বের করবে, এবং কারো যদি ওখানে মতামত থাকে সেগুলো বাছাই করে সেকেন্ড স্টেজে পাঠাবে। এবং সেকেন্ড স্টেজে আমি একটা মতামত দিয়েছি, মে নট বি কারেক্ট। সেকেন্ড স্টেজে আমি বলেছিলাম যে একজন
বিচারপতি, এখন শুনলাম যে বিচারপতিকে না দেওয়ার জন্য, তাহলে আমি রিটায়ার্ড চিফ জাস্টিস উনি হেড করবেন, এবং সেই সাথে বাংলাদেশের যতগুলো কনস্টিটিউশনাল বডি আছে তাদের হেড, ইনক্লুডিং লাস্ট চিফ ইলেকশন কমিশনার, যারা এই সেকেন্ড স্টেজে গিয়ে নামগুলো সিলেক্ট করবেন, করে মিনিমাম 4টা হোক 5টা হোক, প্রতি অ্যাপয়েন্টমেন্টের জন্য 4-5টা নাম দেবেন। এই নামটি যাবে থার্ড স্টেজ। আমি বলেছিলাম যে পার্লামেন্ট যদি থাকে তাহলে পার্লামেন্টের বিজনেস কমিটিতে যাবে। পার্লামেন্ট বিজনেস কমিটিতে কিন্তু প্রধান মন্ত্রী থাকেন এবং অপোজিশন পার্টির প্রধান থাকেন, এবং ওখানে যতগুলো অপোজিশন পার্টি আছে তিনি রিপ্রেজেন্ট করেন ওই আপনার প্রধান অপোজিশন পার্টি লিডার। সো বিজনেস কমিটিতে যেমন সরকারি দলের লোক থাকবে যতজন, ঠিক ততজন থাকবে অপোজিশনের। দিস উইল বি ডিসকাসড, দ্য নেমস উইল বি ডিসকাসড। এইখান থেকে মিনিমাম দুটো করে নাম এই কমিটি সিলেক্ট করে, তার মানে যে কোনো একজন ইজ ফিট টু বিকাম কমিশনার অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার, যাবে রাষ্ট্রপতির কাছে। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আর আসতে হবে না। সো বিকজ প্রধানমন্ত্রী হ্যাজ অলরেডি সিন ইন দ্য পার্লামেন্ট, এবং সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি সেখান থেকে অপশন আছে ওনার, তাকে সিলেক্ট করবেন, দেন দি ফাইনাল নেম ইজ গিভেন। এখন এই পর্যায়ে নামগুলো যদি আপনারা মনে করেন পাবলিক হওয়া উচিত, এতে কোনো আপত্তি নেই। আর ক্রাইটেরিয়ার মধ্যে আমি শুধু একটা, যেহেতু একজন সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য কনস্টিটিউশনে যে ক্রাইটেরিয়া আছে সেটা তো থাকবেই, তার সাথে কিছু এডিশনাল দিয়েছি। অ্যান্ড আমি এজ দিলাম 45, বিকজ ইলেকশন কমিশন ইজ পিওরলি ইজ এ সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। এটা শুধু বাংলাদেশে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইলেকশন করাচ্ছেন, সেটা কমিশনার হোক, ডিসি হোক, পুলিশ হোক। সো ওইটুকু প্রজ্ঞা থাকতে হবে। আমি বলেছি 45, আপনারা যদি মনে করেন 40 ওকে। এবং ক্রাইটেরিয়া যেটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং এটাকে পরিচালনা করার মতো দক্ষতা থাকবে। অফকোর্স নিউট্রালিটির তো প্রশ্নই আসে না, নিউট্রালিটি থাকতেই হবে। সামবডি হ্যাজ টু বি সিন নিউট্রাল অ্যান্ড হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ নিউট্রাল। কাজেই ওইটা তো আছেই, ওটা আমি উজ্জ্বল করলাম। তার ওই দক্ষতাটুকু থাকতে হবে যে তিনি মাঠের প্রশাসনগুলোকে হ্যান্ডেল করতে পারেন। হোয়াট এভার ইউ মে ডু, এই যেই সিস্টেম আমাদের আছে এই সিস্টেমের বাইরে তো আমরা বেরোতে পারি না। আমি বারবার লিখেছিলাম যে আমাদের এখন ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে, পার্টিকুলারলি ডিস্ট্রিক্ট লেভেলে ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে। আমি আউয়াল সাহেবকে বলেছিলাম যে আপনি ভাগাভাগি করে দেন, বড় বড় ডিস্ট্রিক্ট যেগুলো সেখানে ভাগ করে দেন, নিজের অফিসার রাখেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রাখেন, দেখেন তফাৎটা কী হয়। কিন্তু উনি কোনো কারণে বললেন, আমিও চাই চিন্তা করতে, লাস্টে পারলেন না। কেন পারলেন না সেটা উনি বলতে পারবেন। তো আমি যদি আপনারা আমার আর্টিকেলটা যদি চোখে পড়ে একটু দেখবেন, দিস ইজ আমার মতামত, দ্যাটস নট স্যাক্রোস্যান্ট যে এটাই হতে হবে। বেশ কিছু ক্রাইটেরিয়া আমি দিয়েছি যে কেমন লোক হতে হবে, তো সেগুলো আছে, সেগুলো আমি ডিটেলে বলতে চাচ্ছি না, কারণ অলরেডি টাইম হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ক্ষুধার্ত পেট কখনো এত কিছু শোনে না। আমি আরও 2-1টি পয়েন্ট ইলেকশন কমিশন সম্বন্ধে বলি, এখানে অনেকগুলো কথা উঠেছে। ইলেকশন কমিশনের বাজেট কিন্তু সেপারেট, ইটস এ থোক বাজেট। এই বাজেট খরচ করতে হয় এক হেড থেকে আরেক হেড নিতে ইলেকশন কমিশনকে কোনো পারমিশন নিতে হয় না। তার কারণ যে সেক্রেটারিয়েট আমরা যখন ছিলাম, এন্টায়ার সেক্রেটারিয়েটকে স্বাধীন করে ইলেকশন কমিশনে নেওয়া হয়েছে, থ্যাংক টু বদিউল আলম মজুমদার আদার্স, ওনাদের মতো লোকের, যে এই কমিশনের সেক্রেটারিয়েটকে টোটালি সরকার থেকে নিয়ে আসা হয়েছে, প্রধানমন্ত্রী অফিস থেকে। এখন পুরোটাই ইলেকশন কমিশনের নিচে, প্রমোশন থেকে শুরু করে পদায়ন থেকে শুরু করে সব। সেকেন্ড হচ্ছে যে ইলেকশন কমিশনে যারা আছে তারা কিন্তু নন ক্যাডার সিলেক্টেড বাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যদিও তাদের একটা দাবি আছে যে নন ক্যাডার নয়, ক্যাডার করা হোক। সো দে আর কিন্তু ইলেকশন কমিশনের ক্যাডার ইনফ্যাক্ট। তো আমিও মনে করি যে শুধু নন ক্যাডার কেন, এখন যে সংকটে আমরা পড়েছি সেখানে আমি তো মনে করি নন ক্যাডারে যারা ভালো অফিসার আছেন তাদেরকে কেন ক্যাডারভুক্ত করা যায় না। যদি প্রয়োজনে একটা ছোট এক্সামিনেশন নিয়ে তাদেরকে
ক্যাটাগরি নিয়ে আসেন, কারণ এখন যে অবস্থা আমরা দেখছি এখানে বেশ সংকট আছে। তো আরেকটি কথা যেটা আমি বলতে চাই, ইলেকশন কমিশন কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ অ্যাজ পার দি কনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ পার দি অ্যাক্ট। এখন আমি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে সেই ইন্ডিপেন্ডেন্স আমি ভোগ না করি, প্র্যাকটিস না করি, আমি আমার মাথা যদি রেলওয়ে লাইনের নিচে দিয়ে দেই, আল্লাহ তো আমাকে বুদ্ধি দিয়েছে, সেটা তো ইলেকশন কমিশনের দোষ না। আমার কম্পারেটিভ স্টাডি আছে এর উপরে, আমার 3টা বই আছে। একটা তো বাংলাদেশ ইলেকট্রাল গভর্নেন্স, আলিম জানে, আরেকটি কম্পারেটিভ স্টাডি অফ সাউথ এশিয়া, আরেকটি হচ্ছে আমি যে সংস্কারগুলো আমরা করেছিলাম সেটা। 3টা বই আছে, পাবলিশড বাই তিনোটাই পাবলিশ বাই প্রথমা। সেইখানে আমি একটা কম্পারেটিভ স্টাডি দেখেছি সাবকন্টিনেন্টে বাংলাদেশ ইলেকশন কমিশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাজ পার আইন এবং আদার ইজ কনসার্ন। আলিম এগ্রি করবেন আমার সাথে, যতগুলো সাবকন্টিনেন্ট, আই এম নট টকিং অ্যাবাউট ইংল্যান্ড আমেরিকাতে, সাবকন্টিনেন্টে যতগুলো ইলেকশন কমিশন আছে, আইন অনুযায়ী বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাট দিস মোমেন্ট স্টিল ইজ মোস্ট পাওয়ারফুল যদি তারা ইমপ্লিমেন্ট করেন। সরি টু সে, এই কতগুলো আইন আমরা সবাই মিলে এখানে যারা আছেন আমি সবাইকে চিনি, আমরা কতবার এনাদের সাথে আলাপ করেছি, পলিটিক্যাল পার্টির সাথে আমরা মিনিমাম 3বার আলোচনা করেছি, করে একটা সংস্কার এনেছিলাম, তার অনেকগুলো এখন নেই, অনেকগুলো যেগুলো অসুবিধা ছিল সেগুলোকে ডাইলিউট করা হয়েছে। তো আমি অনেক কথা এখানে বলেছেন, আর আমি বেশি বাড়াবো না, আমি শুধু এটুকু বলবো যে নির্বাচন শুধু নির্বাচন কমিশনে দিয়েই হয় না, আমরা করতে পেরেছি। আপনারা অনেকে বলেছেন রিলেটিভলি ভালো হয়েছে, আমি বলবো না দি বেস্ট, বাট 4টা ইলেকশন রিলেটিভলি ভালো হয়েছে। তার কারণ হচ্ছে সেখানে একটা নিউট্রাল গভর্নমেন্ট ছিল। ইটস ফ্যাক্ট, এনি পলিটিক্যাল পার্টি যখনই আসে, আপনি যতই বলেন বাংলাদেশে কালকে যে আমরা যতটুকু করে যাব তারপরে যে এটা ওইভাবে থাকবে এরকম তো গ্যারান্টি কোথাও নাই। কাজেই আমি মনে করি যে ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাইন্ড অফ এ নিউট্রাল গভর্নমেন্ট। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। না হলে আমার অভিজ্ঞতা 5 বছরের এবং আরও 5 বছর ধর স্টাডি, হায়ার স্টাডি, বাংলাদেশে ইট ইজ নট পসিবল, হিউম্যানলি নট পসিবল, যত ভালোই নির্বাচন কমিশন হোক, যখন সরকার থাকে, আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক, সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে। সেটা আপনারা যদি কনস্টিটিউশন বলেন, either bring it into constitution, whatever way it is, এটা has to be decided by the political parties, all political parties. লাস্ট কথা আমি যেটা বলবো যে ইলেকশন কমিশনকে আপনাকে কাজ করার সুযোগ দিতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, আমরা অনেক ভালো ইলেকশন করেছিলাম উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স। হয়তো অনেকের এ বিষয়ে অনেক কিছু কথা থাকতে পারে, আজকাল দেখছি অনেকে দোষারোপ করে, আমিও ইনক্লুডেড দ্যাট, বাট আই ক্যান টেল ইউ উইথ মাই সিনসিয়ারিটি অ্যান্ড অনেস্টি, আমি অন্তত জানি না যে ওই ইলেকশনে ম্যানিপুলেশন আমাদের তরফ থেকে কিছু হয়েছিল কিনা, হলে হয়তো হয়ে থাকতে পারে, আই এম নট, বাট আমি এটা বলি ওই ইলেকশনে আমি যা দেখেছি যে পার্টিসিপেশন অফ পিপল, আমি বহু জায়গায় গেছি, অ্যারাউন্ড 80, 83, 84, 85%, এখানে আপনারা সবাই দেখেছেন, আপনারা কাজ করেছেন, আবার 87% ছিল। তো সব কিছু তো মানে ইজ ভিজিবল। লাস্টলি, না লাস্ট কথা কি না, লাস্টলি আপনার না, কারণ আমি জানি না, অনেক সময় হয়ে গেছে তো, অনেক আছে, সব কিছু কথা বলা হয়ে গেছে। আমি লাস্টলি এটা বলবো যে এগেইন আপনারা যদি আমার কথা মনে করি তাহলে আমি বলি যে ইলেকশন কমিশন সিলেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু। যদিও আমিও পার্টিসিপেট করেছিলাম ওই ইলেকশন, অনেক কিছু বলেছিলাম, কেউ কারো কথা শোনে নাই, যা দেখলাম যে তারপরে যা হয়েছে। তারপরে শুনলাম আরেকটি ইলেকশনের বড় মজা, যখন জিজ্ঞেস করলাম ভাই এনাদের নাম তো কোনো শুনে আসছে কীভাবে, একজন বললেন নাকি আধ্যাত্মিকভাবে পাওয়া গেছে। তো দিস ইজ হাউ ইট কেম। পলিটিক্যাল পার্টি পার্টিসিপেশন আমি 2 স্টেজে বলেছিলাম, একটা হলো প্রথম দিকে আপনারা যদি পার্টিসিপেট করতে চান দেন ইউ পার্টিসিপেট, আরেকটা হচ্ছে সংসদে যারা থাকবেন
হয়তো সব পলিটিক্যাল পার্টি সংসদে থাকবে না। লাস্টলি আমি বলি, গত বেশ কিছুদিন আগে আমি একটা আমার মতামত দিয়েছিলাম যে বাংলাদেশের কিছু সংস্কারের জায়গা, সেটা নিয়েও দেখলাম যে অনেকে অনেক হইচই করছে। প্রাদেশিক কথা কেন বললাম, ডিসেন্ট্রালাইজেশনের কথা বললাম। আনলেস ইউ ডিসেন্ট্রালাইজ দিস কান্ট্রি ইজ ভেরি ডিফিকাল্ট টু গভর্ন, ভেরি ডিফিকাল্ট টু মানে কন্ট্রোল দি পলিটিক্স ইটসেলফ। এটি আমরা দেখলাম, আমি সেই অভিজ্ঞতা থেকে বলেছি। সেখানে আমি বলেছিলাম উই ক্যান ট্রাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ 150, 150, যেটা নেপালে মিক্সড সিস্টেম। ওই মিক্সড সিস্টেমটা আমি সাজেস্ট করেছিলাম যে 150 PR, 150 ফার্স্ট পাস দ্য পোস্ট, এপিটিপি না, ফার্স্ট পাস দ্য পোস্ট বলে সুবিধা কি। তাহলে কি হবে যে 150-র মধ্যে অনেক দল, আমি হয়তো জোনায়েদ সাকিকেও দেখবো যে হি ইজ ইন দ্য পার্লামেন্ট উইথ 2 of his পিপল। এটা আমার মনে হয় যে এখন বদিউল আলম মজুমদার সাহেব এখানে আছেন, আমি জানি না উনি আমার কথা কখনো শুনবেন কি, আগে শুনতেন, এখন শুনবেন জানি না। মনোযোগ দিয়ে তো উনি যদি আমাকে বলেন আমি তো প্রেজেন্ট করতে পারি। সো আমার মনে হয় যে কিছু কিছু জায়গাতে আমাদের পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তনের জন্যই কিন্তু এতগুলো রক্ত ঝরেছে। অ্যান্ড কেউ পারে নাই, পেরেছে দিস ইয়াং পিপল, বয়েজ অ্যান্ড গার্লস, সাহস তারা দেখিয়েছে। আমরা যুক্ত হয়েছিলাম লাস্টের দিকে, গত 15 বছর তো কথাই বলেছি, কিন্তু লাস্টের দিকে আমরা শুধু আমাদের সেনাবাহিনীকে বলছিলাম প্লিজ ডু নট কিল ইউর ওন চিলড্রেন। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য biggest message that now I know. That was the biggest message that went to the army, made all of a difference. আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি এখনও ইমোশনাল হয়ে যাই যখন আমি ওই সিনগুলো আমার চোখের সামনে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অনেক ধন্যবাদ।